এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এত মনে করেন যে মোশন চলে আসছে যে এক একজন মনে জান্নাত থেকে এই মাত্র পালিয়ে এসেছে, তারা মনে যেন দেবদূত, এমন একটা ভাবসাব নিয়ে তারা চলে উপদেষ্টারা ফাইজলামির সর্বশেষ লিমিট তারা ক্রস করেছে। এই 24টাকেও তারা এইভাবে অলরেডি শেষ করেছে এবং এটার যে চুলকানির যে জ্বালা এটা কিছুদিন পর থেকে শুরু হবে। ইউনূস একথাও বলেছে যে তাকে ছাত্ররা বসিয়েছে, তাহলে ছাত্র কি শুধুমাত্র সিলেক্টিভ রাজনৈতিক দলের নেতারা? যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসি তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। সোমবারই আসবে চূড়ান্ত কোনো ঘোষণা, তবে সেই ঘোষণা যদি নেতিবাচক হয় তবে তা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য এক বড় ধাক্কা হতে পারে। এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি। এইবারের ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে ইন্টারিম গভর্নমেন্ট। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেশের রাজনীতিতে যখন নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানের নিয়মকানুনকে তোয়াক্কা না করে চলছে এক মেটিকিউলাস ডিজাইনের রাজনৈতিক নাটক। কিন্তু প্রশ্ন হলো, এই ষড়যন্ত্রের রূপকারকে, এই নাটকের গুরুই বা কারা, আর কার নেতৃত্বেই বা দেশকে ঠেলে দেওয়া হচ্ছে নতুন এক অস্থিতিশীল পরিস্থিতি যা গৃহযুদ্ধের দিকেও মোড় নিতে পারে? বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। প্রিয় দর্শক, চলুন একটু পেছনে ফিরে যাই আগস্ট পরবর্তী সময়ের দিকে, যখন দেশ চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই শুরু হয় তথাকথিত সংস্কার খেলা। এই সংস্কারের দোহাই দিয়েই নির্বাচন এড়িয়ে যেতে চেয়েছিল কয়েকটি ইসলামী দল এবং তথাকথিত সমন্বয়ক গোষ্ঠী বা এমসিপি। সেই সময় তারা একযোগে বলেছিল, এখন নির্বাচন নয়। এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্যাট ট্রেনিং কন্টেন্ট কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলার জমির ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ সেটা দিও আল্লাহ। কিন্তু এখানেই শেষ নয়। ওই সময়েই আমরা দেখেছি শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে চালানো হয় লাগাতার প্রোপাগান্ডা। একই সঙ্গে শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, নৃশংসভাবে পুলিশ হত্যা, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, এমনকি দিনে দুপুরে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও ঘটে যায়। দেশ যখন কার্যত অরাজকতার দিকে ধাবিত, ঠিক তখনই সাধারণ মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল একটি নির্বাচনের। কিন্তু প্রিয় দর্শক, এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। এই গোষ্ঠীগুলো শুধু নির্বাচন ঠেকাতেই চায়নি, তারা দেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে দেশ ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্য রাজনৈতিক দলগুলোকেও ভয় ভীতি দেখিয়ে বলা হয়, আওয়ামী লীগের পক্ষে গেলে তোমাদেরও দেশ ছাড়তে হবে। যদিও বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল, তবে আজ তা স্পষ্ট। কারণ যিনি একসময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া মামলার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সাবেক অ্যাটর্নি জেনারেল নিজেই প্রকাশ্যে বলেছেন এই পিটিশনের পেছনে জামায়াতে ইসলামী গোপনে দায়ী ছিল। চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে আসা যাক। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসেছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম, কারণ আমরা চিন্তা করি আদর্শের, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। আজকে একটা বিতর্ক তৈরি হয়েছে, এখানে উনি কথা বলেছেন 71 না 24, 24 না 71 এরকম স্লোগান একটি মহল আনার চেষ্টা করা হয়েছে। আমরা এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা যেমন 52 ভাষা আন্দোলনকে ছোট করে দেখতে পারি না, আমাদের কাছে 71 আমাদের গর্বের ধন।
71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা আমার ভূখণ্ড দিয়েছেন, যারা স্বাধীনতা দিয়েছেন, পতাকা দিয়েছেন, তাদেরকে খাটো করে যারা দেখবে, আমরা তাদের সাথে নাই। আমরা প্রিয় দর্শক, এই দলগুলো মনে করেছিল ছাত্রদের সামনে রেখে রাজপথ দখল করে নির্বাচন নামক গণতন্ত্রকে ধ্বংস করে আজীবন ক্ষমতার চেয়ার দখল করবে। কিন্তু রাজনীতির চাকা সবসময় একদিকে ঘোরে না। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব বাধা বিপত্তি পেরিয়ে দেশে ফেরেন, ঠিক তখন থেকেই রাজনীতির দৃশ্যপট বদলাতে শুরু করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে বিএনপির দিকেই বেশি মনোযোগ দিতে থাকে। এর প্রতিফলন দেখা যায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বস্তরের আলোচনায়। এমনকি এই বিষয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজে কথা বলেছেন। হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাবকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটা আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রিয় দর্শক, যখন তারা বুঝতে পারে নিজেদের ক্ষমতা বাস্তবায়ন আর সম্ভব নয়, ঠিক তখনই আবার নতুন করে শুরু হয় নতুন ষড়যন্ত্র, রাজপথ দখলের হুমকি, নির্বাচন বানচালের ঘোষণা। একই নাটক, শুধু কৌশল বদলেছে। প্রশ্ন থেকেই যায়, পাকিস্তানের পরাজিত শক্তি কি আজও সক্রিয়? একটি উন্নয়নশীল রাষ্ট্রকে বাধাগ্রস্ত করা, প্রধানমন্ত্রীকে বিতাড়িত করা, প্রশাসনকে পঙ্গু করা, দেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া, এই সব ষড়যন্ত্র কি সত্যি আজ স্পষ্ট হয়ে উঠছে না? তাহলে কি আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দল বা সংগঠনকে রাজাকার বলা সত্যিই অমূলক ছিল? নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার পারদ যে এতটা দ্রুত চড়বে তা সম্ভবত খোদ নির্বাচন ভবনের কর্তারাও আন্দাজ করতে পারেননি। রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটল তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই অভিহিত করেছেন। তার অভিযোগের তীর বিদ্ধ করেছে কমিশনের বিচারিক প্রক্রিয়াকে। আইনের শাসনের বদলে সেখানে নাকি চলেছে আবেগ আর চাপের খেলা। আসিফ মাহমুদ স্পষ্ট করেই বলেছেন, শুনানির মাঝখানে হঠাৎ ব্রেক নেওয়া হলো সিদ্ধান্তের কথা বলে। বলা হলো 15 মিনিটের বিরতি, অথচ সেই 15 মিনিট গড়িয়ে গেল 1.5 ঘন্টায়। এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল? অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো, আসিফ মাহমুদের কাছে তখন সেটা আর নিছক রায় থাকলো না, হয়ে উঠল ফেব্রিকেটেড বা সাজানো এক চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয়, তাহলে বিষয়টি রীতিমতো পিলে চমকানো। অভিযোগ, প্রথমে একজন কমিশনার জানালেন প্রার্থিতা বাতিল, কিন্তু পর মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ। যুক্তি দেখানো হলো তিনি কেবল গ্যারান্টার ছিলেন। আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে। আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা। যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসি, তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। সোমবারই আসবে চূড়ান্ত কোনো ঘোষণা। তবে সেই ঘোষণা যদি নেতিবাচক হয়, তবে তা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য এক বড় ধাক্কা হতে পারে। মজার ব্যাপার হলো যে বিএনপির সঙ্গে বৈঠকের পর সাজানো রায় দেওয়ার অভিযোগ তুলছে এনসিপি, সেই বিএনপিও কিন্তু কমিশনের উপরে সন্তুষ্ট নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার শঙ্কা। এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি? বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া। ফখরুল স্পষ্ট করে বলেছেন, প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। অর্থাৎ যাকে ফেভার করার অভিযোগ তুলছে এনসিপি, সেই দলটিই বলছে মাঠ সমতলে নেই। এটি কি রাজনীতির চিরাচরিত ব্লেম গেম নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা? এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াতে ইসলাম। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট। তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এখানে ইঙ্গিতটা স্পষ্টতই বিএনপির দিকে। মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিদের আচরণে নিরপেক্ষতার লেশমাত্র নেই বলে দাবি করেছে জামায়াত। বিশেষ করে তারা দাবি করছে, একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্যমূলক। জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বলছে, এখনই যদি এই বৈষম্য দূর না হয়, তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবেই গণ্য করবে। প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয়, তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে দলটি, কিন্তু মাঠ প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় বোমাটি ফেটেছে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে। পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটছে তাকে এক কথায় তুঘলকি কাণ্ড বলা চলে। আওয়ামী লীগের আমলে রাতের ভোট নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে, আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে ব্যালটের ভোটের গল্প।
বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বাহরাইনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে প্রকাশ্যেই ব্যালটের খাম গোনা হচ্ছে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের দিকে, যদিও জামায়াতের কেন্দ্র থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু ভিডিওর দৃশ্যপট ভিন্ন কথা বলছে। কেউ কেউ বলছেন প্রবাসীদের ঠিকানার জটিলতার কারণে নাকি দলীয় কর্মীদের ঠিকানায় ব্যালট আনানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন কর্মীর বাসায় কেন শত শত ব্যালট যাবে? আর ভিডিওতে যখন বলা হয় ভিডিও করেন না, ফেসবুকে ছাড়িয়েন না, পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে বাকি থাকে না যে ডালমে কুচ কালা হ্যায়। একই চিত্র সৌদি আরবে। এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে 400-500 ব্যালট। ভোটারের সম্মতি ছাড়াই এভাবে ব্যালট সংগ্রহ করা এবং তা নিয়ে বাকবিতণ্ডার ভিডিও ফাঁস হওয়ার পর নির্বাচন ব্যবস্থার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা, সেখানে তারা দেখছেন তাদের ভোটাধিকার হরণ বা ম্যানিপুলেট করার এক মহোৎসব। বিএনপি এই ঘটনাকে দেখছে নির্বাচন বানচালের কারসাজি হিসেবে। তাদের দাবি, যারা ব্যালট নিয়ে জালিয়াতি করছে তাদের এনআইডি ব্লক করে দেওয়া হোক। অন্যদিকে জামায়াত বলছে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, মিসইউজ করার চেষ্টা কেউ করবেই, তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে এই তদন্তের ফল কি আদৌ কোনো কাজে আসবে, নাকি ততক্ষণে ব্যালট বাক্সে ছাপ্পা মারা হয়ে যাবে সুদূর প্রবাস থেকেই? সবচেয়ে বিস্ময়কর হল নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। ইসি সচিব আখতার আহমেদ বাহরাইনের ঘটনাকে যেভাবে হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সঙ্গে তুলনা করলেন, তা শুনে সচেতন মহলে হাসির রোল পড়ে গেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বা ব্যালট পেপার কি হোস্টেলের চিঠি? 160টি ব্যালট এক বাক্সে দিয়ে যাওয়া এবং তা প্রবাসীদের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এই সরল ব্যাখ্যা কি কোনো সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড হতে পারে? সিসি এএমএম নাসির উদ্দিন অবশ্য দাবি করেছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, আগামী 12 ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে? একপাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে পুনর্বিবেচনার টেবিলে, অন্য পাশে বিএনপি জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব, ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে, হাসনাত আবদুল্লাহরা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন, আর এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারির খবর। আস্থা যেখানে তলানিতে, সেখানে নির্বাচন কমিশন যতই আল্লাহর উপর ভরসার কথা বলুন না কেন, বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সকল স্টেক হোল্ডার, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে? তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ, 23 তারিখ, জানুয়ারির 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছেন, উনি সশরীরে সেখানে হাজির হবেন না। তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং সারা পৃথিবীর যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতারা, যারা যারা যে যেখানে আছেন সকলকেই 23 তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে। প্রায় 350 সিটের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন, যারা হয়তো সেদিন সে সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তো আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি দুইটা হইতে পারে, এক, উনি আগে রেকর্ডকৃত একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হতে পারে, অথবা দ্বিতীয়, যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি 3-4 মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি, যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনারা দেখছেন, সেভাবে এর সাথে 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটা ভাষণ দেশ, জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিতে পারেন। বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা, যাদেরকে নেত্রী সিলেক্ট করেন, ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন। তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও ভার্চুয়ালি যদি নাও আসেন, বা ভিডিও বার্তা, যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি, এইবারের এই ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্টারিম গভর্নমেন্টের। 12 তারিখ একটা নির্বাচন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না। আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগকে সমর্থন করি, তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী, সমর্থক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না। যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব? দেখেন, একটা কথা একদম সোজা, যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি, সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায়? শোভা পায় না। এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না, মারা গেছে লোকটা, আমরা যাই খাট কাঁধে দিই, সেটা হচ্ছে অন্য জিনিস। বিয়ে শাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না। সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন, নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার সবাই আছে।
এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারই প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে, 230-240 আসন পেয়ে যেতে পারে, যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে। সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেব, আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট 30% 35% হয়েছে? কারণ আওয়ামী লীগের যে 40% ভোট আছে তারা যখন যাবে না, তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে, কাস্টিং ভোট হয়তো 2% 3% হবে এবং ভোট কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হতে পারে। আজকে যেমন দেখেন আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি নির্বাচনের দিন ব্যবহার, নির্বাচনের আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি? এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না, আগের দিন পর্যন্ত ব্যবহারের সব সরকার করে দিবে, বা পরবর্তীতে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পড়াইয়া দিবে ওই অস্ত্রধারীরা, মৌলবাদীরা। এটাই হচ্ছে যে ওনাদের চাওয়া। তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না? উনি এত শিওর হলেন কিভাবে? উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন, নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো, ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়াইয়া দাও, দখল করে ফেলো, ভোটের দিন কোনো গন্ডগোল করে না, একদম চুপ। এটাই মনে হয় পরিকল্পনা। তো যাক সে কথা। তো এখন ওই যে বললাম শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 23 তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন, অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে, যেটাই আসবে আসুক। ভিডিও রেকর্ড হলো ওদের মুখের জুতার বাড়ি পড়বে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, উনি শেষ নিঃশেষ, এরকম অনেক কথা, বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন, টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন, তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে। তো 23 তারিখে ওনার হয় আমরা ভিডিও ভার্সন শুনবো, অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা নিউজ আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন। এরপরে সম্ভবত ওখানে কোনো একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এখনো আমি শিওর না, তবে সজীব ওয়াজেদ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন এই বিষয়ে আমরা শিওর, এটি আসছেনই উনি এবং আসবেন। আর বাকি এই মুহূর্তে কিছু জানি না। তবে হ্যাঁ, 23 তারিখে আমাদের জননেত্রী যেই কথাই বলবেন বলুক, ভাষণে যাই বলবেন বলুক, সেইটা অবশ্যই এই নির্বাচন এবং এই অবৈধ সরকার নিয়েই থাকবে, এবং সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে যে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি হবে, এটা গ্যারান্টি দিতে পারি। সুতরাং সেই পর্যন্ত আমরা একটু দেখি যে কি হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।